ओके गुड इवनिंग दादा আমি জাস্ট দেখে নিই ये है दुनिया के सबसे महंगे। এক মিনিট দাঁড়াও আমি জাস্ট একটু দেখে নিই হ্যাঁ এক মিনিট একটু ওয়েট করো প্লিজ এক মিনিট গেল কোথায় আজকেও ক্লাস শুরু করছি সাউন্ড ক্লিয়ার আছে সাউন্ড ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার তো ওকে সাউন্ড ক্লিয়ার আছে গুড ইভিনিং তা শুরু করা যাক তাহলে শুরু করছি রেজ একাডেমিতে স্বাগত রোজকার মতো 11টার ক্লাস 11টা একটু সম্ভব হচ্ছে না তা একটু লেট হয়ে যাচ্ছে সরি এর জন্য এবং তোমরা যারা রয়েছো অনেক 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 ধন্যবাদ গরমটাও যথেষ্ট ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো পরীক্ষার যে ডেটসগুলো অ্যানাউন্স হয়ে গেছে বেশ কিছু পরীক্ষা স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টগুলো এবং আজকে যেটা কথাটা ছিল যে জেনারেল স্টাডি নিয়ে আজকে কিছু আলোচনা করবো হ্যাঁ একদম ওভারঅল যেগুলো সচরাচর পরীক্ষায় আসে সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে একটা তাহলে আজকের যা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জিএস পেপার নিয়ে হ্যাঁ জেনারেল স্টাডি জিএস পেপার নিয়ে আলোচনা এবং যেগুলো আলোচনা করব সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে আলোচনাটা হবে সেই মতো এক মিনিট তাহলে শুরু করা যাক সবার প্রথমে যে আলোচনা আনবো একটা ভাইটাল টাইম দেখো 1947 সাল কত 15ই আগস্ট 15ই আগস্ট 1947 সাল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা হয় এই তারিখটায় আমরা স্বাধীন হলাম 190 সাল বা 190টা বছর পরাধীন থাকার পরে 15ই আগস্ট 1947 সালে আমরা স্বাধীন হলাম কিন্তু স্বাধীন হওয়া সত্ত্বেও তখন কিন্তু আমরা রিপাবলিক ইন্ডিয়া ছিলাম না তখন কি ছিলাম আমরা ছিলাম ইন্ডিয়া আর এর আগের যে সময়টা যেটা সেটাকে বলা হতো কি ব্রিটিশ ইন্ডিয়া তাহলে মানে 1947 সালের 15ই আগস্ট কে ফোন করে আবার এই টাইমটা এক মিনিট দাও কে ফোন করলো হ্যাঁ হ্যালো ফেসবুক প্রোফাইলে আরে ফেসবুকে তো রয়েছি ফেসবুকে ক্লাস চলছে দেখো ফেসবুকে রয়েছে তাহলে যেটা কথা বলছিলাম দাঁড়াও এক মিনিট তাহলে যে কথাটা বলছিলাম তাহলে 1947 সালের 15ই আগস্টের আগে ছিলাম আমরা ব্রিটিশ ইন্ডিয়া 1947 সালের 15ই আগস্ট হলাম ইন্ডিয়া কিন্তু মনে রাখবে এই টাইমটা আমরা রিপাবলিক ইন্ডিয়া নই আরো কয়েকটা বছর জানুয়ারি 26, 1950 জানুয়ারি 26, 1950 এই টাইমটা আমরা হলাম কি রিপাবলিক ইন্ডিয়া ভালোভাবে বুঝবে
তোমরা জানো যে জেনারেল স্টাডি পেপারটা যখন আমি করাই তখন কিন্তু ইউপিএসসি স্ট্যান্ডার্ডে করাবার চেষ্টা করি, যাতে সকলেরই সর্বাধিক উপযোগিতায় আসে। সে যাক, আলোচনা হবে। তাহলে কি বললাম, 26 জানুয়ারি 1950 আমরা বললাম রিপাবলিক ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়া তো বুঝলাম, তারপরে আসলাম ইন্ডিয়া এবং তারপরে আসছে রিপাবলিক ইন্ডিয়া। তাহলে এবার কথা হচ্ছে রিপাবলিক ইন্ডিয়াটা কি। দেখো লেখার মধ্যে বোঝা আছে রিপাবলিক, তাহলে আমরা হলাম প্রজাতন্ত্রী আমরা ভারতবর্ষ হলাম। ভালো হলো। তাহলে এই সময়টা কি ছিল, মাঝখানের সময়টা মনে রাখবে ডোমিনিয়ন স্ট্যাটাস, আমরা ডোমিনিয়ন স্ট্যাটাসে ছিলাম। তাহলে এবার কথা হচ্ছে তাহলে ডোমিনিয়ন স্ট্যাটাস জিনিসটা, তাই তো? এক মিনিট একটু দাঁড়াও। তাহলে এবার কথা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস জিনিসটা কি। দেখো 1947 15 আগস্ট আমরা স্বাধীন হলাম, তখন কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টও হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট কারণটা হলো কি, কারণটা হলো তখনও কিন্তু আমাদের সংবিধান রেডি হয়নি, অথবা বলতে পারো যে আমরা তখনও ভোট পর্ব সঞ্চালন করতে অসমর্থ ছিলাম। তা এই জায়গাতে দেখা গেল আমাদের এখানে যে মন্ত্রিসভা ছিল তারা যদি কোনো আইন বের করত, আইনের জন্য কিন্তু আমাদের ব্রিটিশ পার্লামেন্টে শরণাপন্ন হতে হতো এবং সেখানকার কুইন রানী তাতে স্বাক্ষর করলে তবে গিয়ে সেটা কিন্তু আইনে পরিণত হতো। তার মানে আইন তৈরির ব্যাপারে 1947 পরেও কিন্তু আমরা ব্রিটেনের আন্ডারেই ছিলাম। দ্যাটস মিন রানীর স্বাক্ষর না করা পর্যন্ত সেটা আইনে রূপান্তর হতো না। এইবার দেখা গেল, ভালোভাবে মনে রাখবে ডেটগুলো, 24 জানুয়ারি 1950, 24 জানুয়ারি 1950 এই যে সালটা বা যেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, তারা কি করলো, ভোট দিল এবং এই ভোটে আমাদের রাষ্ট্রপতিকে নির্বাচন করা হলো। রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, সে কে হলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে 1950 সালের 26 জানুয়ারি আমরা দেখব যে সংবিধান চালু হবে এবং ঠিক তার 2 দিন আগে কি হলো, 2 দিন আগে ভোট হলো এবং সেই ভোটে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তাকে বলা হচ্ছে সে হচ্ছে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। 26 জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হলো এবং সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ব্রিটেনের রানীর ওপরে যে আমাদের নির্ভরতা সেটা উঠে গেল এবং আমরা হলাম কি, আমরা হয়ে গেলাম রিপাবলিক ইন্ডিয়া। দ্যাটস মিন ভারতের সর্বোচ্চ পদে যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে আমরা পেলাম এবং আমাদের আইনের বিষয়ে আইন তৈরির জন্য আর ইংল্যান্ডে অথবা ব্রিটেনের কুইনের কাছে যেতে হলো না। রাষ্ট্রপতির স্বাক্ষরে বিলটা আইনে রূপান্তর হবে, এটাই স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে, এবং সেটাই হলো। তার জন্য বলা হয় 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সংবিধান চালু হওয়া হতো 26 জানুয়ারি 1950 এবং এই যে সময়টা, এই সময়টা কিন্তু ডোমিনিয়ন স্ট্যাটাস ছিল। তার মানে আইন পাস করতে গেলে আমার ব্রিটেনের রানীর স্বাক্ষর দরকার পড়তো। কিন্তু 26 জানুয়ারি 1950 যেদিনকে আমরা দেখলাম কি সংবিধান চালু হলো এবং তার 2 দিন আগে রাষ্ট্রপতি নির্বাচন হলো, তখন আর ব্রিটেনের রানীর মুখাপেক্ষী হয়ে থাকতে হলো না এবং তৎপরবর্তী আজও অবধি আমরা রিপাবলিক ইন্ডিয়াতেই রয়েছি। কারো কোনো অসুবিধা এই টুনিতে? কারো কোনো অসুবিধা? ওকে।
এটা দিয়ে আমি যে এটা আলোচনা করলাম, এই পোর্শন থেকে তুমি অন্তত 3 থেকে 4টে প্রশ্ন পাও, অন্তত 3 থেকে 4টে প্রশ্ন পাও। সুতরাং কেউ যদি মনে প্রাণে খুব ভালোভাবে এটা শুনে থাকো, তাহলে আই থিঙ্ক সে কয়েকটা প্রশ্ন কিন্তু আজকে রেডি হয়ে যাচ্ছে। এই গল্পে পরের একটা প্রশ্ন আছে, ভোটের মরশুম চলছে, এবং ভোটের যেহেতু মরশুম, সেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কার? ইসি, যাকে বলে ইলেকশন কমিশন। তা ইলেকশন কমিশন কেন? আমরা বলি ফ্রি অ্যান্ড ফেয়ার পোল কন্ডাক্ট করার জন্য। ফ্রি অ্যান্ড ফেয়ার পোল কন্ডাক্ট, নট অনলি দ্যাট, ইলেকশন কমিশনের কাজ কিন্তু খালি স্বচ্ছভাবে ভোট বা নির্বিঘ্নে ভোট পরিচালনা না, ভোট সংক্রান্ত যা যা কাজ সবই কিন্তু আছে ইলেকশন কমিশনের আন্ডারে। এবার ইলেকশন কমিশনের নিজস্ব কোনো বাহিনী নেই, তাহলে রাজ্য এবং কেন্দ্র সরকারের যারা মানে প্রশাসনিক, তাদেরকে নিয়ে তাকে কিন্তু কাজ করতে হয়। এবার যেদিনকে ইলেকশন কমিশন অফিসিয়ালি ভোটের ডেট, কি বললাম, ভোটের ডেট ঘোষণা করবে, যেদিনকে অফিসিয়ালি ভোটের ডেট ঘোষণা করবে, সেই দিন থেকে রেজাল্ট আউট, ভোটের রেজাল্ট আউট, এই যে দীর্ঘ সময়টা সমস্ত দপ্তর তার নির্বাচন কমিশনের হয়ে কাজ করে। কি বললাম? নির্বাচন কমিশনের অধীনস্থ থাকে। ক্লিয়ার? অধীনস্থ থাকবে, খুব ভালো। তাহলে সেটা স্টেট ইলেকশন, তোমার বিধানসভারই হোক বা লোকসভারই হোক, যেদিনকে ভোটের ডেটটা বলা হবে, মানে উনি অ্যানাউন্স করবেন, সেই দিন থেকে ভোটের রেজাল্ট আউট হওয়া পর্যন্ত এই যে সময়টা সমস্ত কর্মচারীরা নির্বাচন কমিশনের অধীনস্থ থাকে। কারণটা কি? আগেও বললাম, ইউনাইটেড নেশনের যেমন নিজস্ব কোনো বাহিনী নেই বা তার কার্য পরিচালনার জন্য তেমন কোনো স্টাফ থাকে না, অবশ্য স্টাফ থাকে না বললে ভুল, মেনলি কি বলবে পুলিশ বাহিনী বা এই টাইপের লোক থাকে না, ঠিক তেমনই ইলেকশন কমিশনেরও কিন্তু নির্বাচন পরিচালনা করার জন্য নিজস্ব কোনো বাহিনী থাকে না। এবার যেটা বলছি, তাহলে ইলেকশন কমিশনকে ভোট করাতে হয়। কিসের ভোট করে? ওরা জেনারেল ভোট করে। এবার কথা হচ্ছে, তুমি বলবে স্যার জেনারেল ভোটটা কি? ভোট তো শুনেছি, স্যার জেনারেল ভোট কি? জেনারেল ভোট হচ্ছে, দেখো, মেনলি লোকসভা অ্যান্ড বিধানসভা। কেন এই দুটো ভোটকে জেনারেল ইলেকশন বলা হয়? এই দুটো ভোটেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, মানে কমন সিটিজেন, তাই তো, কমন সিটিজেন এই ভোটে পার্টিসিপেট করি। তার মানে কি, বিধানসভার ভোট এবং লোকসভার ভোটে আমরা যারা সাধারণ 18+ এবং ভ্যালিড ভোটার কার্ড বা অন্যান্য প্রুফ রয়েছে, তার আমরা ভোট দিই, এবং আমাদের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত যারা হন, তারা কেন্দ্রেই হোক বা রাজ্যেই হোক, তারা শাসন কার্য পরিচালনা করে। ঠিক আছে? তার জন্য এই দুটো ভোটকে বলা হয় জেনারেল ইলেকশন। এছাড়াও দেখা যাচ্ছে কি, প্রেসিডেন্টের নির্বাচন, ভাইস প্রেসিডেন্টের নির্বাচন, রাজ্যসভা, আবার বিধান পরিষদ, এদের ভোটও কন্ডাক্ট করে কে? ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন আর একটা দেখো, কিন্তু মনে রাখবে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, এই ভোটটা কিন্তু ইলেকশন কমিশন কন্ডাক্ট করে না। তাহলে কি বললাম,
ইলেকশন কমিশন কন্ডাক্ট করে না কি ভোট, মিউনিসিপ্যালিটি ভোট এবং পঞ্চায়েত ভোট। তাহলে কন্ডাক্ট করে কে? কন্ডাক্ট করে স্টেট ইলেকশন কমিশন। স্টেট ইলেকশন কমিশন, মনে থাকবে, খুব ভালোভাবে আলোচনা শোনার চেষ্টা করবে। তাহলে যেটা বলছি, তাহলে মিউনিসিপ্যালিটি ভোট এবং পঞ্চায়েত ভোটে আমরা পার্টিসিপেট করি, আমরা করি। কিন্তু ব্যাপারটা হলো এই দুটো ভোট কিন্তু স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট করে, ইলেকশন কমিশন নয়। ক্লিয়ার? আমি এইটুকুনি, 1 মিনিট দাঁড়াও তো। ওকে, নেক্সট মিনিট, 1 মিনিট একটু ওয়েট করবে, একটু ওয়েট করবে প্লিজ, গন্ডগোল হয়ে গেছে যাতে। ওকে, দাঁড়া 1 মিনিট। ঠিক আছে, তাহলে এটা গেল একটা পার্ট। 3 নম্বর পার্টে আসছে। আমি সচরাচর জেনারেল স্টাডিজটা এভাবেই করাই, আমি এমসিকিউ করাতে পছন্দ করি না। কারণটা হলো স্পষ্টত, আমি যখন ইউপিএসসি, ডব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষা দেব, এমসিকিউ করে কিন্তু আজ পর্যন্ত কেউ পাস করেনি। হ্যাঁ, হয়তো বা প্রিলিমিনারি পরীক্ষাটা ক্লিয়ার করেছে, কিন্তু মেন্স পরীক্ষায় গিয়ে সেখানে গিয়ে নিজের দাদাগিরি দেখানো কিন্তু সম্ভব হয়। যখন ইলেকশন কমিশন গঠন হলো তখন ছিল 1 হেডে, তাহলে কি ফার্স্ট টাইম ছিল 1 হেডে। আচ্ছা, আমরা যখন ইলেকশন কমিশন পড়েছিলাম তখন ডিসকাস করেছিলাম, আবার অবশ্যই হবে। কিন্তু আজকে দেখব, আজকে 3 হেডে ইলেকশন কমিশন কি 3 হেডে। একজন হচ্ছে চিফ ইলেকশন কমিশন, আর দুটো হচ্ছে ডেপুটি ইলেকশন কমিশনার। এবার ঘটনা হলো, এই তিনজনই কিন্তু প্রেসিডেন্ট দ্বারা মনোনীত। ঠিক আছে? অথবা বলা যায় প্রেসিডেন্টের দ্বারা এরা কি হয়, অ্যাপয়েন্টেড। ক্লিয়ার? আমি প্রেসিডেন্টের দ্বারা এরা অ্যাপয়েন্টেড হয়ে যায়। এবার দেখা যাচ্ছে, যদি দেখা যায় কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত 2:1 অনুপাতে বেরোবে। দ্যাটস মিন, এখানে যে চিফ ইলেকশন কমিশন যে কথাটা বলবে বা চিফ ইলেকশন কমিশনার যে কথাটা বলবে সেটাই যে মান্যতা পাবে তা না। এবার দেখা যাচ্ছে, দুটো ভোট যদি হয় এবং একটা ভোট যদি বিরোধীতে হয়, তাহলে এই দুটো ভোট যেখানে আছে সেখানে কিন্তু সেটা কী হবে, ক্লিয়ার হয়ে যাবে, বা সেটাই কিন্তু মান্যতা দিতে হবে। এবার কোনো কারণবশত দেখা গেল এই তিনজনের মধ্যে বা দুজনের মধ্যে কোনো সাংবিধানিক সংকট দেখা দিল। যদি কোনো সাংবিধানিক সংকট দেখা দেয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেটা নিরসন করবে, কোনো স্টেট হাইকোর্ট না। তাহলে কি চিফ ইলেকশন কমিশনার বা কমিশনারদের মধ্যে কোনো যে কনস্টিটিউশনাল ক্রাইসিস দেখা যায়, তাহলে কিন্তু বিচার করবে কে, সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? এইটুকুনি আগে এইটুকুনি বুঝে নাও, তাহলে কথা বলছি আবার। কটা বাজলো বাবা, 11:40। ঠিক আছে, একদম ক্লিয়ার? আচ্ছা, এবার আবার মুছলাম। তাহলে ইলেকশন কমিশন থেকে এইগুলো আজকে আমি আজকের আলোচনাতে ধারাগুলো আনছি না, কি ধারাতে কি সেটা নিয়ে আরেকটা ক্লাস তৈরি করব, কোনো চিন্তা নেই, আরেকটা ক্লাস তৈরি করবো, সেটা তো হবে। এবার যে পার্টটা হলো, এই পার্টটা বোঝানোর জন্যই মনস্থ করেছিলাম। দেখো, আর্টিকেল
101/4 আর্টিকেল 101/4 কি লেখা আছে? লোকসভা আর রাজ্যসভা এই দুটোই তো এমপি হয়। কেউ দেখা গেল লোকসভা রাজ্যসভা দুটো এমপি পদই জিতেছে, অথবা বলা যায় এরকম ভাবে, ধরো রাজ্যসভায় ছিল, সে লোকসভার ভোট লড়েছে, অথবা লোকসভায় ছিল আর রাজ্যসভার ভোট লড়েছে এবং জিতে গেছে। মনে রাখবে কোনো সদস্যই দুটো কক্ষে একই সাথে কার্যবিধি চালাতে পারে না। তাকে যে কোনো একটা কক্ষ তাকে কি করতে হয়? ত্যাগ করতে হয়। এবার দেখা গেল ত্যাগের জন্য কতদিন সময়? মনে রাখবে 60 ডেজ। দাঁড়া, আগে বলি, দুটোই সদস্য কিন্তু। এবার আমি যেটা বলছি 60 ডেজ, অবশ্যই এটা পদ যেটা ছাড়তে হবে সেটা 14 দিনে। 14 দিনের মধ্যে জানাতে হবে তুমি কোন পদে থাকতে চাও, এটা। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পদ বিলোপ কি করে হয়, তাই তো? বিলোপ কি করে হয়? তাহলে 1 নাম্বার হলো যে রাজ্যসভা লোকসভা দুটো সদস্য তুমি থাকতে পারবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে 14 দিনের মধ্যে তোমাকে আলটিমেটলি ডিসিশন নিতে হবে তুমি কোন সভায় থাকতে চাও, লোকসভায় না রাজ্যসভায়। যদি তুমি এই ডিসিশন দিতে না পারো বা না করো, তাহলে কি হবে? এই দুটো পদই তোমার কাছে বাতিল হয়ে যাবে। আমি ক্লিয়ার? এবার দেখা যাচ্ছে ধরো সে রাজ্যসভার সাংসদ অথবা লোকসভায়, তাহলে কতদিন অ্যাবসেন্ট থাকলে বিলোপ হবে? মনে রাখবে 60 দিন, 60 ডেজ। 60 ডেজ যদি সে অ্যাবসেন্ট হয় তাহলে কিন্তু তার সদস্যপদ খারিজ হবে। তাহলে 60 ডেজ সে রাজ্যসভার ক্ষেত্রেও তাই, লোকসভার ক্ষেত্রেও তাই। সেই যে সদস্য, যে সাংসদ, সে যদি 60খানা দিন লোকসভার সদস্য হলে লোকসভা, রাজ্যসভার সদস্য রাজ্যসভা অ্যাটেন্ড না করে, তাহলে কিন্তু তার সদস্যপদ কি হবে? বিলোপ হবে। খুব ইম্পর্টেন্ট। ঠিক তেমনই আমরা যদি দেখি বিধানসভা এবং বিধান পরিষদ, এখানেও সেই একই। অবশ্য ধারাটা বলে দিই, 190/4 আর্টিকেল 190/4, 101/4, 190/4 এখানে বলা আছে, এখানেও ঠিক 60খানা দিন যদি সে অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু বিধানসভার সদস্যদের বিধানসভার সদস্যপদ খারিজ হবে এবং বিধান পরিষদের সদস্যদের বিধান পরিষদের পদ খারিজ হবে। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা? আচ্ছা, এবার যেহেতু ভোটের মরশুম, যারা হেভিওয়েট ক্যান্ডিডেট তারা কি করে? একাধিক জায়গায় নমিনেশন ফাইল করে, একাধিক। আমরা যেমন দেখেছি গতবার আমরা দেখলাম কি বারাণসী এবং বড়োদরা থেকে কি করলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নমিনেশন ফাইল করলো। এবার দেখা গেল সে 2 বা 3 বা 4 যতগুলো আসনেই দাঁড়িয়েছে জয়লাভ করলে কিন্তু ধরো এই দুটোতেই জয়লাভ করেছে, এই দুটো কিন্তু পদ রাখতে পারবে না, তাকে একটা পদ বাতিল করতে হবে। এবং দেখা গেল এখানেও যদি যে কোনো একটা পদ বাতিল করতে হবে, এই বাতিল যদি 14 দিনের মধ্যে 14 দিন সময়ের মধ্যে না করে, তাহলে দুটো পদই তার বাতিল হয়ে যাবে। তাহলে কি শিখলাম? 2 বা তার ততদিন লোকসভা আসনে যদি সে জয়ী হয়, তাহলে 14 দিনের মধ্যে তাকে বলতে হয় কোন আসনে সে থাকবে, নচেত সব বাতিল। 2 নাম্বার, একাধিক ক্রমে যদি লোকসভা বা রাজ্যসভা যখন চলছে তখন যদি 60টা দিন 60 ডেজ অফ থাকে, তাহলে কিন্তু তার লোকসভা বা রাজ্যসভা বা বিধানসভা বা বিধান পরিষদের সদস্যপদ খারিজ হবে, বিলোপ হবে। এবার দেখা যাচ্ছে লোকসভার সদস্য রাজ্যসভা বা রাজ্যসভার সদস্য লোকসভায় এসে জিতেছে, তখন যদি 14 দিনের মধ্যে সে যদি একটাকে সারেন্ডার না করে, 14 দিন পরে তার দুটোই বাতিল হয়ে যাবে। ক্লিয়ার টুনি? ক্লিয়ার? ওকে, আজকে এইটুকুনি রাখছি।
ইচ্ছা ছিল আর একটু ক্লাস করাবার, কিন্তু গলায় ব্যথা করছে খুব। আজকে পর অন্যান্য দিনে থাকে, আজকে গলা ব্যথা করছে কেন জানি না। মোটামুটি আজকে রাত 8টা থেকে কন্টিনিউয়াসলি আমার অনলাইন ক্লাস চলছে। আজকে রাখলাম, এবং আজকের যেইটুকু অভাব রইল আমি বলছি আগামীকাল সেটা ফুলফিল করব। আগামীকালও রাত্রি 11টা, মানে 11:10-15 হয়ে যাচ্ছে, আসবো। আগামীকাল জেনারেল স্টাডিজ, পাশাপাশি তোমাদেরকে খুব ভালো কিছু ফরমেশন করাবো, কিসের? জেনারেল ইন্টেলিজেন্সে বা রিজনিং। ওকে, আজকে রাখলাম, ভালো থেকো, আগামীকাল আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।